বারো দোল হলো এই বিভিন্ন দোল হয় নদিয়ায়, যেমন অষ্টম দোল আছে, সপ্তম দোল আছে, আজকে বারো দোল, এরপরে শান্তিপুরে হবে চতুর্দোল, এসব দিয়ে পরিসমাপ্তি ঘটবে। সেই বারো দোলের একটি ঘটনা হচ্ছে বারো দোল। 12টি বিগ্রহ নিয়ে এই মহারাজা কৃষ্ণচন্দ্রের মানে কৃষ্ণনগরের বারো দোলের মেলা দেখার জন্য আজকে যাচ্ছি কৃষ্ণনগর, যেটা রাজবাড়িতে আজ থেকে শুরু হচ্ছে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয়, সেই জন্য আমি এখন আছি বেলঘড়িয়াতে। বেলঘড়িয়া থেকে ফার্স্টে যাবো ব্যারাকপুর, ওখান থেকে লালগোলা প্যাসেঞ্জারটা ধরবো, দেন ওটা গ্যালোপিন আছে, তাড়াতাড়ি চলে যাব কৃষ্ণনগরে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। আশা করি ভিডিও ভালো লাগবে। অলরেডি এসে গেছে এখন গেদে লোকাল, আমি এখন আছি বেলঘড়িয়াতে। এখান থেকে বেলঘড়িয়া থেকে ট্রেন ধরে সোজা চলে যাব হচ্ছে নদিয়া জেলার অন্যতম বড় উৎসব হচ্ছে এই বারো দোলের মেলা, যেটা এবছর 2025-এ 279তম বর্ষে পদার্পণ করলো। ভাবুন, আজ থেকে 279 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্র এই মেলার শুরু করেছিলেন। এই মেলার অনেক ইতিহাস আছে, কিভাবে এই মেলা কিভাবে শুরু হলো তা জানতে পুরো ভিডিওটা দেখুন। জানতে পারবেন সেখানকার লোকাল মানুষের মুখ থেকেই যে কিভাবে মেলাটি শুরু হয়েছিল আর রাজা কৃষ্ণচন্দ্রের প্রভাব প্রতিপত্তি কেমন ছিল। তবে এই কৃষ্ণনগর যাওয়ার অনেক উপায় আছে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ডাইরেক্ট পেয়ে যাবেন। এছাড়া একটু তাড়াতাড়ি যদি যেতে চান তাহলে লালগোলা প্যাসেঞ্জার, সেটাও যেতে পারেন। তো আমি এখান থেকে দমদম থেকে লালগোলা প্যাসেঞ্জার না ধরে আমি ব্যারাকপুর থেকে ধরি, সেই জন্য বেলঘড়িয়াটা আমার কাছাকাছি স্টেশন। দ্যাটস ওয়াই বেলঘড়িয়া থেকে আমি ট্রেনে করে চলে যাই ব্যারাকপুর, দেন সেখান থেকে লালগোলা প্যাসেঞ্জার গ্যালোপিন ছিল, এটা করে চলে আসি কৃষ্ণনগর সিটি জংশনে, এবং এখান থেকে টোটো করে চলে আসি রাজবাড়ি। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, বেশি একটা দূর নয়, মিনিট 15 মতো লাগবে হেঁটে গেলে। এখানে মেলার টাইমে একটা সাঁকো বানায়, সেটা দিয়ে গেলে মেলার বা রাজবাড়ির অন্তর্গত যে দিঘি আছে তার সামনে দিয়ে আমরা যেতে পারি। তো আমি আবার এখান থেকে টোটো করে চলে যাই রাজবাড়ি। সো লালগোলা ধরে চলে এসেছি কৃষ্ণনগরে। 4:25-এর টাইম ছিল, একটু আগেই নামিয়ে দিয়েছে, 4:20 মতো। গাড়ি ভালো টেনেছে। তো এখান থেকে ওভারব্রিজ দিয়ে ওপারে যাচ্ছি, দেন ওখান থেকে বেরিয়ে টোটো ধরে বা ওয়াকিং ডিস্টেন্স রাজবাড়ি। আর রাজবাড়ি মাঠেই বসেছে বারো দোলের মেলা। সো প্রথমবার যাচ্ছি রাজবাড়ি। ইউজুয়ালি বছরে কয়েকটা নির্দিষ্ট সময় খোলা থাকে। এক হচ্ছে এই বারো দোলের মেলা, দুই হচ্ছে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো আর দুর্গা পুজো, এই টাইমগুলো খোলা থাকে। যেহেতু রাজবাড়ি একটা প্রাইভেট প্রপার্টি, সরকারের এখানে কোনো অ্যাকোমোডেশন নেই, সো কয়েকটা নির্দিষ্ট জায়গা যার দালান এগুলোই খোলা থাকে বছরের ওই নির্দিষ্ট সময়গুলোতে। সেই জন্যই আজকে আমি বিকেলবেলা 4টের সময় চলে এসেছি। এখন বাজে 4:20। রাজবাড়ি খোলা থাকবে 4টে থেকে 8:30 পর্যন্ত রাত্রে। তো যাই, গিয়ে দেখি কি কন্ডিশন। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। কৃষ্ণনগর স্টেশন থেকে 10 মিনিট মতো লাগলো টোটোতে। চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি। এখানে আজ থেকে বারো দোলের মেলা স্টার্ট হচ্ছে। মেলার প্রস্তুতি পর্ব প্রায় শেষ, এখনও চলছে, কিছুটা বাকি আছে। তবে আজকে একাদশী, মেলা আজ থেকেই শুরু হওয়ার কথা। এবং 3 দিন কৃষ্ণনগরের যে রাজবাড়ির ঠাকুর দালান আছে, সেই ঠাকুর দালানে 12টি ঠাকুর থাকবে। তো বেশি দেরি না করে কৃষ্ণনগর রাজবাড়ি ঢোকা যাক। সো আমি চলে এসেছি এখন কৃষ্ণনগরে। কৃষ্ণনগর রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখানে আজ থেকে শুরু হচ্ছে বারো দোলের মেলা। আজকে একাদশী, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই বারো দোলের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এটি এবছর প্রায় 279তম বর্ষে পড়েছে। তো আমি প্রথমবার এসেছি এই মেলা দেখতে। কৃষ্ণনগরের ঐতিহ্যের সাথে যুক্ত হয়ে রয়েছে এই মেলা। এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি, আর পেছন দিকে আরেকটি গেট আছে, ওটা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ির মূল ঢোকার গেট। প্রচুর সাধু সন্ন্যাসীরাও এসেছেন এই মেলাতে। রাজা কৃষ্ণচন্দ্র যখন এই মেলাটি শুরু করেছিলেন তখন বলেছিলেন যে এই 3 দিন যে 12টি বিগ্রহ যেমন বাইরে থাকবে, তাদেরকে দর্শনের জন্য যেমন মানুষ আসবে, তেমনি দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী ও ভিক্ষুকরা যদি এখানে আসেন তাহলে তাদেরকে তারা যেন কিছু দান ধ্যান করে যান, চাল ডাল নিজেদের সামর্থ্য মতো। সেই থেকে কৃষ্ণনগরের যারা অধিবাসী রয়েছেন, প্রজারা রয়েছেন, তারা
এই 3 দিন যে সমস্ত সাধু সন্ন্যাসী ভক্তিরা আসতো তাদেরকে কিছু দান করতেন। সেই ট্র্যাডিশন বা সেই ধারা এখনো বর্তমান। কৃষ্ণনগরের বাসিন্দা তাদেরকে দেখলাম আজও চাল ডাল কিছু দিচ্ছেন এবং দূর দূরান্ত থেকে বহু দূর থেকে বহু সাধু সন্ন্যাসীরা এসেছেন। আছে কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বড় রাজা কৃষ্ণচন্দ্রের এখানে 12টি মূর্তি আনা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে দালানটি রয়েছে, এই ঠাকুর দালানে 12টি মূর্তি আনা হয়েছে। প্রথম হচ্ছে বলরাম, তারপর যে মূর্তিটি রয়েছে সেটির নাম হচ্ছে ছোট নারায়ণচন্দ্র ও বড় নারায়ণচন্দ্র। এই 12 দোলের মেলায় 12টি মূর্তি আনা হয়ে থাকে, যার মধ্যে দ্বিতীয় মূর্তি হচ্ছে বড় নারায়ণচন্দ্র রাজবাড়িরই এবং ছোট নারায়ণচন্দ্র রাজবাড়িরই। এরপর যিনি আছেন তিনি হলেন শ্রী গোবিন্দ দেব। তারপর রয়েছেন গোপাল ও রাধা। এরপর রয়েছেন মদনলাল, দেখতে পাচ্ছেন উনি একা আছেন, মদনলাল। তারপর আছেন গোপীনাথ, ওনার মূর্তি নেই, ওনার এখানে ছবিতে পুজো করা হয়ে থাকে। গোপীনাথ আছেন। তারপর আছেন একটি সিংহাসনে অনেকগুলি মূর্তি রয়েছে, তার পাশে রয়েছে বরের গোপাল এবং তার পাশে জগন্নাথ দেব রয়েছেন। এরপর আছেন গোষ্ঠ বিহারী, রাজবাড়িরই গোষ্ঠ বিহারী। তারপর আছেন নাড়ুগোপাল, নাড়ুগোপাল উনি আছেন। ইনিও রাজবাড়িরই অংশ। তারপর আছেন লক্ষ্মীকান্ত, আর সর্বশেষ হচ্ছেন মদন গোপাল, ইনিও রাজবাড়ির। ইনি প্রধান আকর্ষণ। 12টি যে মূর্তি রয়েছে তার মধ্যে ইনি হচ্ছেন শ্রেষ্ঠ এবং তাকেই সবাই বেশি আলোড়িত করেছেন। তো এই হচ্ছে রাজবাড়ির ভেতরের অংশটি, এটা রাজবাড়ির যে দালানটি রয়েছে এবং তার সাথে এখানে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে, আর তার সাথে কিছু পুজো হয়ে থাকে যেমন দুর্গা পুজো এবং বাসন্তী পুজো, সেটাও হয়ে থাকে। হেরিটেজ। আজ থেকে 279 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের ছোট স্ত্রী হঠাৎ করেই বায়না করে বসেন। কি সেই বায়না? না, আসলে ব্যাপারটা হচ্ছে সে সময় এটাই রীতি ছিল যে বাড়ির স্ত্রীরা কখনোই বাইরে যেতে পারবে না, তাদের আমোদ প্রমোদের বিশেষ সেরকম কোনো ব্যবস্থা ছিল না, যা হতো বাড়ির ভেতরেই ছিল, সেখানেই তাদেরকে থাকতে হতো। তো হঠাৎ করেই দোলের সময় তার ছোট স্ত্রী বায়না করে বসেন বা আবদার করে বসেন যে তাকে বীরনগরের দোলের মেলায় নিয়ে যেতে হবে। তো রাজা সে সময় ব্যবস্থা করতে পারেননি, তিনি কোনো এক কাজে ব্যস্ত ছিলেন এবং তিনিও যেতে পারেননি, বা তার বাকি স্ত্রীদের সাথেও পার্শ্বদের নিয়েও তিনি তাকে সেখানে নিয়ে যেতে পারেননি। হঠাৎ করেই তিনি জানতে পারেন তার ছোট স্ত্রী এই আবদার না মেটানোর ফলে 3 দিন ধরে খাওয়া বন্ধ রেখেছেন, কারোর সাথে কথাও বলছেন না। তখন তার মন্ত্রী পরিষদদের তিনি ডাকেন এবং বলেন কি করলে তার ছোট স্ত্রীর এই মান ভঞ্জন করা যাবে। তখন এক একজন এক এক রকম কথা বলেন যে এই মেলা তো আর এই বছর আসবে না, সামনের বছর। তখন তিনি বলেন মেলা যখন তিনি নিয়ে যেতে পারেননি, তিনি একটি মেলার প্রচলন করবেন। তারপর তিনি এখানে এই মেলাটি শুরু করেন। যেহেতু মার্চ মাসে অর্থাৎ ফাল্গুন মাসের দোল বীরনগরে হয়েছিল, দোলের উৎসব, তখন তিনি বলেন যে ঠিক আছে, আমার এখানে যে নাট মন্দির রয়েছে সেখানে আমার এই পৃষ্ঠপোষকের যে সমস্ত
রাধাকৃষ্ণের মূর্তিগুলি বিভিন্ন জায়গায় রয়েছে, তাদেরকে এখানে আনা হবে এবং 12টি মূর্তি পরপর 3 দিন এখানে পূজিত হবে। 3 দিন পর তারা যেখান থেকে এসেছে তাদেরকে আবার সেখানেই ফেরত পাঠানো হবে এবং এখানে এই 3 দিন নানা রকম ভাবে উৎসব আয়োজিত হবে দোলের মতোই। 279 বছর বয়স পদার্পণ করলো। এই মেলাটি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা প্রাচীন মেলা, যেটার এই প্রেমিসেসটা দেখছেন, এটা রাজাদের মাঠ। এই মাঠটা অনেক বড় এবং রাজাদের এই মাঠে এই মেলা আয়োজন হয়ে থাকে। এই মাঠটাতে একসময় মেলা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে আবার নতুন করে শুরু হয়। তো এই মেলার কাজ ওই যে দূরে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে রাজবাড়ির অংশ। ওখানে যারা উত্তরসূরি তারা সেখানে থাকেন, বর্তমান প্রজন্ম। আর এটা হচ্ছে মাঠ। মানে যা বুঝলাম, রাজা কৃষ্ণচন্দ্রর আমল একটা কিছু ঐতিহাসিক সময় ছিল। রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী পরিষদে ছিলেন গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্র একটা সময় অনেক দাপটের সাথে রাজত্ব পাঠ করেছিলেন, যিনি প্রজাদের অনেক সাহায্য করতেন। প্রজাদের রাজা ছিলেন যেমন, ঠিক তেমনই তার ঐতিহ্য, তার ব্যাপ্তি বিশাল ছিল, সেটা বোঝা যায়। আজকে মেলার প্রথম দিন, আজ থেকে মেলা শুরু হয়েছে, তাই এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। দোকানের কাজ কিছু বাকি আছে, চলছে। এই মেলা নাকি প্রায় 45 দিন থাকবে। মূলত 3 দিন যেহেতু 12 দলের মেলার এই 12টি মূর্তি রাখা থাকে, সেজন্যই আমি আজকে একাদশী তিথিতেই চলে এসেছি মেলা দেখতে। তবে মেলার কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। মেলার কাজ, দোকানের তৈরির কাজ এখনো চলছে, আরো 2-3 দিন সময় লাগবে। তারপর এই মেলা পুরোপুরি পুরোদমে শুরু হয়ে যাবে, যেটা থাকবে প্রায় 45 দিন। যেটা জানতে পারলাম যে রাজবাড়ির সামনের দিকের অংশটা কিছুটা লিজে দেওয়া রয়েছে এখন। সেখানে স্থানীয় কিছু ছেলেরা মিলে একটা নার্সারি মতো করেছে, আর আশপাশে বাগানও কিছুটা লিজ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষজন যারা ওখানকার অধিবাসী, তারা জানেন যে এটা একটা নার্সারি, তো সেখান থেকে কিছু প্রয়োজনীয় গাছ কিনে নিয়ে যেতে পারছেন। এটা সামনের দিকের অংশটা রাজবাড়ির। আর কিছুটা অংশ যেটা পেছন দিকে রয়েছে, যেখানে দিঘি এবং পুকুর আছে 3-4টি, এবং দিঘিটিও বেশ বড়, যার মধ্যে পুকুর 2টি নাকি সেটাও লিজে দেওয়া রয়েছে। শুনলাম এটাও যে এই রাজবাড়ি একটা সময় এতটাই বড়, মানে এতটাই চওড়া ছিল, যেটা এখন অনেকটাই বাইরের কিছু মানুষজন কিনেছেন, বাড়ি বানিয়েছেন। সেখানে নাকি একটা আলাদা করে জায়গা রাখা ছিল, যেখানে বাঘ সিংহ পর্যন্ত রাজারা পুষতেন। মানে 1910 সাল পর্যন্ত নাকি এখানে বাঘ সিংহ পর্যন্ত ছিল। ভাবুন কতটা প্রভাব প্রতিপত্তি ছিল এই রাজবাড়ির। কৃষ্ণনগরের বাসিন্দা আমি। কৃষ্ণনগরে বসবাস করি প্রথম থেকেই। আমার জন্ম এখানে, কর্ম এখানে। আমার যেটা বলা 12 দল মেলা সম্পর্কে আপনি জানতে চাইছেন। 12 দল হলো এই বিভিন্ন দোল হয় নদিয়ায়, যেমন অষ্টম দোল আছে, সপ্তম দোল আছে, আজকে 12 দোল, এরপরে শান্তিপুরে হবে চতুর্দোল, এসব দিয়ে পরিসমাপ্তি ঘটবে। সেই 12 দোলের একটি ঘটনা হচ্ছে 12 দোল। 12টি বিগ্রহ নিয়ে এই মহারাজা কৃষ্ণচন্দ্রের মানে বাড়িতে আসলে মহারাজা কৃষ্ণচন্দ্রের জমিদারি তো তার থেকে শুরু নয়, তারও আগে রুদ্র রায় আছেন, তারপরে মজুমদার ফ্যামিলি, ওনারা আসল টাইটেল হচ্ছে মজুমদার। এই মজুমদার থেকে ওনারা উপাধি পান ব্রিটিশদের কাছে রায়। সেই রায় উপাধি পাওয়ার পর থেকে ওরা বংশানুক্রমে রায় পদবি ব্যবহার করেন। আসলে ওদের সারনেম হচ্ছে মজুমদার। ওরা বেথুয়াডহরির আদি বাসিন্দা ছিলেন, ওখান থেকে তারা আসেন এখানে। এবার 12 দলটা হচ্ছে আগে যেমন রানীরা বাইরে যেতে পারতেন না কোনো কিছু আনন্দ করার জন্য, তাদেরকে মনোরঞ্জন করার জন্য
শুনেছি যেটা ওনার ছোট স্ত্রীর জন্য নাকি এটা চালু করছে। রুদ্র রায় প্রথম এই ঝরকাগুলো তৈরি করেছিলেন। নদীর তাকালে দেখা যাবে যে এইখান দিয়ে বিভিন্ন রানীরা তখন দাঁড়িয়ে এগুলো লক্ষ্য করতেন। এইখানে দেখুন কতগুলো আছে, এখানে দাঁড়িয়ে মানুষ এই যে এগুলো দিয়ে, এই ঝরকাগুলো দিয়ে, হ্যাঁ এগুলোকে ঝরকা বলা হয়, ঝরকাগুলোকে দিয়ে, এই দিয়েগুলো দিয়ে রানীরা প্রত্যক্ষ করতেন। বাইরে থেকে লোক আসা, তারা আনন্দ নিতেন। মূর্তি 13খানি বিভিন্ন মূর্তি এখানে জড়ো হতো। তার মধ্যে মহারাজা কৃষ্ণচন্দ্রের নিজস্ব বাড়ির কুলদেবতা নারায়ণ আছেন, বাইরে থেকে আসেন মদন গোপাল আসেন, গোপীনাথ আসছেন অগ্রদ্বীপ থেকে, তারপরে নারুগোপাল আসেন, তারপরে ছোট গোষ্ঠবিহারী আসেন। এরকম বহু প্রতিমা বাইরে থেকে আসেন। এই প্রতিমাগুলো সবই কৃষ্ণ, আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র বা এই রাজবাড়ির অনুদানে পূজিত। বিভিন্ন সন্ন্যাসী যারা ভিক্ষাজীবী তাদের দান করতেন রাজা। সেই রেওয়াজটা এখনো চলে আসতে দান করতেন। সন্ধ্যের সময় যখন এই রাজবাড়ি আলোয় সজ্জিত হয়েছে তখন অন্যরকম রূপ দেখাচ্ছিল। সত্যি এই রাজবাড়ির এখনো ইতিহাস রয়েছে। বোঝাই যায় যে কত সুন্দরভাবে এক সময় রাজ্যপাট চালিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। মূলত রাজা কৃষ্ণচন্দ্রের নামের জন্য এই কৃষ্ণনগর নাম হয়েছে এবং তার ব্যাপ্তি অনেক দূর ছিল। এটা ঠিকই যে কৃষ্ণচন্দ্র ছিল কিন্তু শ্রেষ্ঠ রাজাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের। এখন বর্তমানে আর রাজবাড়িতে ঢুকতে দেওয়া হয় না, নির্দিষ্ট দিনগুলিতেই ঢুকতে দেওয়া হয়। আর অবশ্যই এই যে কৃষ্ণনগরের মাটির প্রতিমা যেটা জগৎ বিখ্যাত, সেগুলোরও প্রসার বসেছে এই মেলাতে। ভিডিওটা যাতে লেন্দি না হয় সেই জন্য আমি একটা সেকেন্ড পার্ট আনবো, যেখানে এই মেলার ইতিহাস সেখানকার একজন স্থানীয় মানুষের মুখ থেকে আপনারা পুরোটা জানতে পারবেন যে এই মেলার রীতি নীতি কি ছিল। কালের নিয়মে অনেকটাই কমেছে ঠিকই বহরে, কিন্তু মেলা তো আজও জীবিত। কৃষ্ণনগরের মানুষের কাছে এটা ঐতিহ্য, বারোদোলের মেলা। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর দেখুন।